আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। সিনিয়র আন্তজেলা নুরুদ্দিন ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরে বিদায় নিল শিলচর জেলা দল। গুয়াহাটির জাজেস ফিল্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনসুকিয়া জেলা দলের কাছে হেরে যায় শিলচর। কার্যত ব্যাটিং বোলিং ব্যর্থতা এবং ক্যাচ মিস করার ফলে ম্যাচটি হাতছাড়া হয়ে যায়। যদিও এবারে টুর্নামেন্টের 3টি ম্যাচে 25টি উইকেট দখল করেছেন শিলচর দলের অধিনায়ক রাহুল সিং। গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন শিলচর দলের অধিনায়ক রাহুল সিং। তিনি আকাশবাণীকে জানালেন, আমি মনে করি আমাদের সবই ঠিক ছিল, বাট আমাদের মানে আনফরচুনেটলি ব্যাটিংটা কোল্যাপস করেছিল ফার্স্ট ইনিংসে, তার জন্য আমরা মানে লিড নিতে পারিনি। আমরা লিড নিলে মানে আরো ভালো হতো। মানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট আছে আমাদের মানে ব্যাটিংটা কোল্যাপস করেছে। তো ওই ম্যাচে প্রথমে ব্যাট কে করেছে? ওই ম্যাচে তিনসুকিয়া ফার্স্ট ব্যাট করেছে, আমি টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। তিনসুকিয়া প্রথম ইনিংসে রান রান 210 রান করেছিল ওরা। তো এই এই ম্যাচে ইনিংসে উইকেট কে কতটা? আমি নিয়েছিলাম ফার্স্ট ইনিংসে 5টা উইকেট, ঋত্বিক একটা, দিবাকর একটা, শুভম মন্ডল একটা নিয়েছিল। আচ্ছা। ফার্স্ট ইনিংসে 2টা রান আউট। এরপরে শিলচর দল ব্যাট করতে নেমে আমরা ব্যাট করতে নেমে 100 সামথিং অল আউট। আচ্ছা। আমরা 102 অল আউট ফার্স্ট ইনিংস। ওরা 210 করেছিল, আমরা 102 অল আউট ফার্স্ট ইনিংস। তো এই যে ব্যাটিং ব্যর্থতা এ ব্যাপারে কি বলবেন? ওরা মানে যেরকম খেলতে লাগে উইকেটের হিসাবে ওরকম খেলতে পারেনি ওরা। ওরা মানে অল্প স্ট্রোক খেলার জন্য বল অল্প লো ছিল, যে বলগুলো ওরা মানে শর্ট মারার জন্য যে বল চুজ করেছে রং বল চুজ করেছিল। শর্ট সিলেকশন ঠিক হয়নি। শর্ট সিলেকশনের জন্য আমাদের প্রবলেম আছে অল্প। কিন্তু আমরা আগের ম্যাচগুলিতে যতটা খেলেছো, শিলচর দল খেলেছে, দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে, ভালো বোলিং হয়েছে, সবাই ব্যাটে রান পেয়েছে। হঠাৎ করে সেটা কি আন্ডার এস্টিমেট? আন্ডার এস্টিমেট বলবো না, মানে বলবো ওই দিন মানে সব তো কনফিডেন্টে ছিল। টস জিতে আমরা ফিল্ডিং নিলাম, অল্প উইকেটটা অল্প ভিজা ছিল মানে আগের দিন বৃষ্টি হয়েছিল গুয়াহাটিতে, তাই জন্য অল্প মানে ময়েশ্চার ছিল। তখন আমি টস জিতে ফিল্ডিং নিলাম, বাট মানে আমাদের ওরা 107 হয়ে গেছিল, বাট অল্প পার্টনারশিপ হয়ে গেছে, মানে উইকেটটা শুকানোর পরে অল্প ভালো হয়েছিল। তো ওদের লাস্টে যে একটা ব্যাটসম্যান ছিল, একটা অলরাউন্ড মানে টেলেন্ডারকে নিয়ে ওরা রানটা করে নিয়েছে। বাট এটার মধ্যে আমাদের ক্যাচও মিস করেছে ফার্স্ট ইনিংসে, যার জন্য পার্টনারশিপ হয়েছে ওদের। আর যার জন্য আমাদের এই ম্যাচটা যে কলাপস হওয়ার রিজনটা এখানে হয়ে গেছে একটা, মানে ফার্স্টে ফিল্ডিং এ আমরা বোলিং ভালো করেছি, বাট আমাদের ক্যাচ গুলো বহুত ড্রপ হয়েছিল কোয়ার্টার ফাইনালে। আর সেকেন্ড ইনিংসে তিনসুকিয়ার রান কি ছিল? সেকেন্ড ইনিংসে ওরা আমাদের ফলোয়ান দিয়েছিল, মানে 100 রানের মানে 100 রান ছিল, তার জন্য ওরা ফলোয়ান দিয়েছিল। আমরা 195 বানিয়েছিলাম, তার মধ্যে অমন সিং সেঞ্চুরি করেছিল, বাকি সব নর্মালি রান। তারপর ওদেরকে আমরা টার্গেট দিলাম 88 রানের। হ্যাঁ, ওরা চেজ করে নিয়েছিল, ওদের 3 উইকেট পড়েছিল। ওইটার মধ্যে 2টো আমি নিয়েছিলাম, একটা পারভেজ মুশারফ নিয়েছিল। তাহলে মানে এই ম্যাচের টস জিতে ফিল্ডিং নেওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন? না, সিদ্ধান্ত ভালো ছিল, কারণ সকালবেলা পিচটা অল্প ভিজে ছিল, মানে ময়েশ্চার ছিল, তাই ভাবছিলাম আমাদের মানে উইকেট গুলো নিয়ে নিলে জলদি ভালো হবে। বাট যখন লাঞ্চের আগ পর্যন্ত ওদের 107 ফর 7 ছিল, তখন তো আমরা প্লাস পয়েন্টে ছিলাম 140। তারপরে যে ওরা পার্টনারশিপ করতে চেষ্টা করলো, তখন আমাদের কাছে ক্যাচ এসেছিল, বাট আমাদের ফিল্ডাররা গ্র্যাব করতে পারেনি। ওইটা সবচেয়ে বড়, মানে আমরা চান্স দিয়েছি ওদের ক্যাচ মিস করে, তাই ওদের ভালো হয়েছে। তো কোয়ার্টার ফাইনাল সহ কতটা ম্যাচ খেলতে হয়েছে? 4টি ম্যাচ খেলেছিলাম। তো এই 4টি ম্যাচে অধিনায়ক হিসেবে আপনি মোট কতটা উইকেট পেয়েছেন 4টি ম্যাচে? আমার তো সর্বোচ্চ 25টা উইকেট এই 4টি ম্যাচে। হ্যাঁ, মানে গুয়াহাটির লোক আমি বোলিং করিনি, গুয়াহাটির সাথে আমি খালি 3টে ম্যাচে বোলিং করেছি। 3টে ম্যাচে আমার 25টা উইকেট। 3টি ম্যাচে 25টা উইকেট। হ্যাঁ। তো আপনি কি এটা কি নুরুদ্দিন ট্রফিতে একটি টুর্নামেন্টে 25টা উইকেট লাভ করা, এটা কি নতুন রেকর্ড আপনার?
না না, আমি আগেও নিয়েছি, আগে তো 50টা উইকেট নিয়েছি। একটা 48 না টুর্নামেন্টে? 47 উইকেটে, একটা টুর্নামেন্ট নরুদ্দিতে 47 না 48 উইকেট নিয়েছিলাম, যে আহ, বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম হুম হুম। সেই বছর। তো আপনার বোলিং পারফরমেন্স যেটা এবারও ছিল সেটাতে আপনি খুশি? আমি খুশি, বাট টিম জিতলে বেশি ভালো লাগতো। পারফরমেন্স করেছি, কোয়ার্টার হুম। ফাইনাল ম্যাচেও 5টা উইকেট নিয়েছি প্রথম ইনিংসে, বাট ম্যাচটা না জিতা এই পারফরমেন্সের ভ্যালু নেই তো। তো পারফরমেন্স ম্যাটার করে, মানে যে ম্যাচটা জিতাবো ওইটাই ম্যাচটা মানে ভ্যালু করে আমার জন্য। তিনসুকিয়ার বিরুদ্ধে কোনো ব্যাটসম্যান জুটি বাঁধতে পারেননি, সেটা কি কোনো ইনজুরির কোনো কারণ ছিল কি? না না, ইনজুরি কোনো কারণ নেই, মানে মিস শর্ট সিলেকশনটা অল্প মানে ভালো হলে আরো ভালো হতো। মানে যখন পার্টনারশিপ হচ্ছিল অমন সিং আর আমাদের শুভ মন্ডল, ওদের শর্ট সিলেকশনে ভুল, তার জন্য মানে উইকেটটা আমাদের ফল আছে। ওর সাথে সাথে এটা একটা রান আউট হলো, ওই আমাদেরকে উইকেট হট করে কলাপস হয়ে গেছে। তো এখানে কোনো বিতর্কিত কোনো আউটের সিদ্ধান্ত ছিল কি? না না, বিতর্কিত কোনো আউট ছিল না, একটা রান আউটই হয়েছিল ব্যাস। এই রান আউটটাই মানে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি মনে করেন? টার্নিং পয়েন্ট বলো, আমাদের যখন অমন সিং এন্ড শুভম মন্ডল ব্যাটিং করছিল, হ্যাঁ, ওইটা ওই সময় পার্টনারশিপটা ভালো হচ্ছিল, তখন ওদের শর্ট সিলেকশনটাই তো আমাদেরকে মানে ভাইটাল করেছে হট করে। মানে শর্ট সিলেকশনটা মানে শর্ট বল ছিল না, ওরা ফুল মারতে গেলে অল্প বাউন্স কম হয়েছিল। কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত আপনাদের শিলচর দলের যে পারফরমেন্স ছিল সেই হ্যাঁ পারফরমেন্সে আপনি নিশ্চয়ই আশাবাদী ছিলেন কি সেমিফাইনাল বা ফাইনাল খেলবে দল? হ্যাঁ, আমি তো আশাবাদী ছিলাম, আমাদের যে টিম ছিল ভালো টিম ছিল, মানে ব্যালেন্স টিম ছিল, বাট যেরকম টিম ছিল ওরকম পারফরমেন্স হয়নি ভাবছিলাম আমি। মানে কোয়ার্টার ফাইনালে মানে এই টিম ফাইনাল খেলার যোগ্য ছিল, যে টিম মানে এবার ছিল আমাদের সিনিয়র ডিস্ট্রিক্টের ফিউচার টিম, ফাইনাল খেলার যোগ্য ছিল এটা। আহ, তো পরবর্তী টুর্নামেন্ট আপনার সামনে কোনটি রয়েছে? এখন তো এখন তো ক্যাম্পে হতে পারে বা আরো কিছু টুর্নামেন্ট হলে, এখন তো কনফার্ম হয়নি, কোনো টুর্নামেন্টের খবর আসেনি। আপনি কি স্টেট টিমে পরবর্তী কোনো টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন? এখন তো কোনো এরকম কল আসেনি, এখন পর্যন্ত কোনো ক্যাম্প স্টার্ট হয়নি, তার জন্য এখন কোনো লিস্ট বের হয়নি। তো আপনি নিজেকে প্রস্তুত রাখতে প্রশিক্ষণ ট্রায়াল প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন? না, এখন তো ম্যাচ শেষ হওয়ার পিছনে আমি 2-3 দিন আমি রেস্ট নিয়েছি, এখন স্টার্ট করবো আস্তে আস্তে, এখন পুরো ভালো করে। ফুটবল খেলার একাল সেকাল নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন কৃতি ফুটবলার অর্ধেন্দু নাগ বললেন, দেখেন, আমাদের সময় তো খেলাটা ছিল ড্রেসিংও থাকতো বেশি খেলায়। আচ্ছা। হ্যাঁ, হুম। এখন যেভাবে ধরুন কেউ কেউকে টাচ করতে পারে না, বা করলেই ফাউল টাউল ধরা হয়, তখন এতটুক স্ট্রিক্ট ছিল না, কিছুটা গায়ের জুড়েও খেলা হতো। আচ্ছা। এখন তো সেটা নেই। তাছাড়া টাইমিংটাও ছিল আগের প্রায় 90 মিনিটই খেলা হতো আর কি, কোন কম্পিটিশনে। আর এমনি প্র্যাকটিসে তো তখন টাইমিং এর কোনো বালাই থাকতো না, যে যতক্ষণ পারে প্র্যাকটিস করতো। আর দ্বিতীয়ত, তখন তো আমাদের গ্রামাঞ্চলে এই যে বুট পরে খেলা, এটা একটু কষ্টদায়ক হতো। কেন হতো? কারণ গ্রামাঞ্চলে যারা লোক ছিল তখন আর্থিক দিকে তারা ছিল কিছুটা দুর্বল, যার জন্য খালি পায়ে খেলাটা বেশি হতো। পরে ধীরে 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 অবশ্য এটা চেঞ্জ হয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল, যে না, বুট পরে খেলতে বাধ্য করা হতো। তখন সবাই ধীরে ধীরে আমরা এই প্র্যাকটিসটা করলাম আর কি, বা খেলাধুলা চললো। আর আগের আগের আর বর্তমানের খেলার মধ্যে অনেক একটা পরিবর্তন হয়ে গেছে। নিয়ম কানুনের ক্ষেত্রেও কি পরিবর্তন?
নিয়ম কানুন দিকে তো এখনের যে নিয়ম কানুন, আগে ধরেন যে ফাউল হতো, এটা খুব সিরিয়াস কিছু না হলে এটাকে কিছুটা যিনি জাজ বা রেফারি থাকতেন এটা একটু অ্যাভয়েড করতেন। এখন তো একটা টাচ করলেই ফাউল ধরা হয়, বা একটু 19-20 হলেই সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে ফাউল ধরা হয়। তখন এটা এতটুকু, বা কেউ ধাক্কা দিয়ে কেউকে ফেলে দিলে গিয়ে ফাউল ধরা হতো। কিন্তু এখন তো টাচ করলেই, একটু ব্যতিক্রমী টাচ করলেই ফাউল ধরা হয়। তখন এটা এতটুকু ছিল না কড়াকড়ি। নিয়ম কানুনটা তো এখনের আর আগের নিয়ম কানুন অনেক পরিবর্তন। বর্তমান নিয়মগুলো তো আমার অনেকটাই জানাই নেই, কি বলবো। তখনকার দিনে ও ফুটবল খুব জনপ্রিয় ছিল নিশ্চয়ই। জনপ্রিয় ছিল, কারণ আজকে এখন যেভাবে ক্রিকেটটাকে জনপ্রিয় করে তোলা হয়েছে, তখন তো ক্রিকেট আমরা তো পাইনি ক্রিকেটের খেলার সুযোগ সুবিধা। তখন ফুটবলই ছিল মেইন, আর লোকের ইন্টারেস্ট থাকতো বেশি। আর এই যেভাবে, বলুন আপনি কি বলতে চান। তো মাঠের ব্যাপারে গ্রামাঞ্চলে বিশেষভাবে মাঠ কোনো তৈরি ছিল কি না? তখন ধরুন খুব কম জায়গাতে খেলার মাঠ ছিল না। বেশিরভাগই ওই যে উইন্টার সিজনে যে ক্ষেতের মধ্যে খেলাধুলা বেশি চলতো আর কি। আচ্ছা আচ্ছা। এখন তো প্রত্যেক জায়গাতেই ছোট হোক বড় হোক একটা মাঠের সুবিধা আছে। তখন এইভাবে মাঠেরও একটা অভাব ছিল, এইভাবেই চলতো আর কি। তো বর্তমান সময়ের মতো কোনো প্রতিযোগিতার ব্যবস্থা ছিল কি আগে? কম্পিটিশন বা ফুটবলের টুর্নামেন্ট? এটা ছিল, প্রতিযোগিতা ছিল, বা টুর্নামেন্টও হতো। আমাদের সময়ে তো স্কুল ওয়াইজও টুর্নামেন্ট হতো। হ্যাঁ, বর্তমানে হয়, কিন্তু এখন আবার এই স্কুল টুর্নামেন্ট গুলা প্রায় নেই বললেই চলে। আমাদের সময় টুর্নামেন্ট হতো ঠিকই, স্কুল ওয়াইজ হতো, ক্লাব ওয়াইজও হতো, তবে খুব কম জায়গাতে হতো, তার কারণ মাঠের অভাব ছিল। এখন তো প্রত্যেক জায়গাতেই মাঠ আছে, বা আর্থিক যেটা প্রয়োজন, সেই আর্থিক প্রয়োজনটা সরকার থেকে আমরা কোনো ক্লাবই বা হোক বা সেইভাবে এখনের মতো এত সাহায্য আসতো না। বর্তমান সময়ের যে অন্তত জেলার প্রধান একটা মাঠ হাইলাকান্দিতে ডিএসএ রয়েছে, হাইলাকান্দি খেলার মাঠ তখন কি ছিল? তখন মাঠ ছিল, কিন্তু এখন যেভাবে ডিএসএ হওয়ার পরে এই মাঠটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে একটা বিরাট মাঠ ছিল আর কি, হয়তো একদিকে কম্পিটিশন চলছে, অন্যদিকে প্র্যাকটিসও চলছে, এরকম ছিল আর কি। এখন তো মাঠগুলাকে ছোট করা হয়ে গেছে, মানে ছোট বলতে যেটা নিয়মের, যেটা মাপের যে মাঠ, এইটা এখন আছে। তখন সমস্ত বিরাট জায়গা ছিল, এখন তো মাঠগুলাকে অনেকটা অফিস টফিস করে ছোট করা হয়ে গেছে। মাঠ ছিল তখন গ্রামাঞ্চল থেকে যেসব খেলা হতো তাতে অংশগ্রহণকারীদের মধ্যে বয়সের কোনো ব্যাপার ছিল না হয়তো। না, বয়সের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম ছিল না। এখন তো ধরেন বয়সের দিয়ে 17-19 বছরের বয়স টুর্নামেন্ট, বা একটা বয়সে একটা নির্দিষ্ট একটা দেওয়া হয়,
যে এই মাঠে এত বয়সের ছেলে মেয়েদের একটা টুর্নামেন্ট হবে, তখন এইভাবে কিছু ছিল না। তো আপনার সময় ফুটবলের কোনো সংগঠন গড়ে উঠেছিল কি, ফুটবল একাডেমি বা এরকম কোনো ক্লাব? ক্লাব গ্রামাঞ্চলে খুব রেয়ার ছিল। হুম ধরুন আমরা হাইলাকান্দি ডিএসএ ওই একটা মাঠ বা শিলচর ডিএসএ এগুলো আমরা পেয়েছি। তো আমরা অঞ্চলে থেকে যারা যারা ভালো খেলাধুলা করতে পারতো ওগুলাতে যাওয়ার সুযোগ ওরাই একমাত্র পেত। হুম হুম এখন তো ধরুন সবাই পায় কম বেশি, সেই সুযোগ সুবিধা ছিল না। সবকিছু কিছুটা নির্ভর করে তো কিছু আর্থিকের দিক হুম দিয়ে। হুম এখন তো ধরুন যে কোনো ক্লাবের গিয়ে নাম লেখালে পরে আর কিছু হোক আর না হোক অন্তত খেলার ড্রেসগুলা ক্লাব থেকে পাওয়া যায়। হুম হুম। তখন তখন খেলার এরকম জন্য আলাদা ড্রেস বা জার্সি এগুলা নিশ্চয় ছিল। ছিল, এগুলা ছিল, কিন্তু এটা যে যার প্লেয়াররা নিজেরাই নিজেটা এটা ম্যানেজ করতে হতো। ও, এখন ধরুন একটা ক্লাবে লিস্টেড হয়ে গেলে ক্লাব থেকে সবকিছু পাওয়া যায়, ড্রেস বা সরকার প্রচুর অর্থ দেয় এখন। হুম হুম তখন এই সেরকম সুযোগ সুবিধা ছিল না। আর যা মিনিমাম আসতো সেটা শহরের মধ্যে এটা সীমাবদ্ধ থাকতো। হুম হুম গ্রামাঞ্চলে সেই সুযোগ সুবিধাটা ছেলেমেয়েরা তখন খুবই কম পেত। যারা একটু ভালো স্কিল দেখা থাকতো তাদেরই ভাগ্যে সেই সুযোগ জুটতো। হুম হুম। বাইরে ক্লাবে বা ওই হাইলাকান্দির বিভিন্ন ক্লাবে সিজনে এদের ডেকে নিয়ে কোচিংও দেওয়া হতো বা খেলাধুলার সুবিধা পেত। হুম হুম। তো রাজ্যভিত্তিক কোনো খেলা বা ছিল প্রতিযোগিতা? ছিল 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 হ্যাঁ ছিল, কিন্তু ওই সুযোগটা খুব কম সংখ্যক ছেলেমেয়েরা সেই সুযোগ ভোগ করতে পারতো আর কি। এখন তো ধরুন সব জায়গা থেকেই যদি ভালো একটু খেলাধুলা করতে পারে, সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা তখন সবাই পেত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আগামী দিনে ফুটবল যাতে আরো প্রতিশ্রুতিবান খেলোয়াড় জেলায় উঠে আসেন, সে ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? দেখেন, আমি যে মণিপুর বাগানে আছি, হুম সাউথ হাইলাকান্দিতে হুম হুম এত বড় মাঠ আর নেই। হুম 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 কিন্তু আমাদের দুর্ভাগ্য আজ অব্দি এখন পর্যন্ত যে এই এতদ অঞ্চলের যে ছেলে মেয়েদের কোচিং দেওয়ার মতো কোনো ব্যবস্থা এখনো আমাদের এদিকে হয় নাই। হুম হুম শহরে আছে ঠিকই আছে, কিন্তু এখানে ভালো ছেলেও থাকতে যারা ভালো খেলাধুলা করতে পারে তারাও বা পারবে বা একটু হয়তো ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে যাওয়ার মতো যাদের ক্যাপাবিলিটি আছে, হুম। সেই ছেলেগুলা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখনো। ওইটাই আর কি। শহরে ধরেন প্রতি ক্লাবেই হোক বা ডিএসএ থেকে হোক, কোচ আসে 1 মাস 2 মাস, তাদের যে থাকে সার্কুলার অনুযায়ী ছেলেমেয়েরা কোচ পায়। আমরা গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু এখন সেই খেলাধুলার তো ভালো কোচিং এর প্রয়োজন রয়েছে আপনি বলতে? প্রয়োজন, মারাত্মক প্রয়োজন রয়েছে। শ্রীভূমি জেলায় ভলিবল খেলাকে আরও এগিয়ে নিতে হলে প্রয়োজন সঠিক পরিকাঠামো। আজ এই মন্তব্য করেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং আসাম রাজ্যিক ভলিবল দলের ম্যানেজার কমলেশ ভট্টাচার্য। তিনি এক সাক্ষাৎকারে আকাশবাণীর প্রতিনিধিকে জানান, দেখুন, ভলিবল এতদ অঞ্চলে অতীতে যে গরিমা নিয়ে বেঁচে ছিল, হয়তো অনেকটাই সেই গরিমাতে কমতি এসেছে।
অনেকটা কমেছে গরিমা। তার কারণ এখন দেখতে পাচ্ছি যে ভলিবল নিয়ে যে উদ্দীপনা, যে উৎসাহ ক্রিকেট বা অন্যান্য খেলা নিয়ে হয়, সেটা হয়তো ভলিবল নিয়ে সেই উদ্দীপনা আমি লক্ষ্য করছি না ইদানিংকালে। যেটা স্কুল ভিত্তিক, আগে যেরকম স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিম করা হতো বা স্কুলের একটা টুর্নামেন্ট হতো, বয়স ভিত্তিক একটা টুর্নামেন্ট হতো, স্কুল ভিত্তিক টুর্নামেন্ট হতো, সেই বয়স ভিত্তিক বা স্কুল ভিত্তিক টুর্নামেন্ট আজকাল আর হচ্ছে না। সরকার হয়তো তাদের দিক থেকে ঠিকই প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিচ্ছেন বা এটার পিছনে যে এক্সপেন্ডিচার টাকা পয়সা সেগুলো খরচা করছেন, কিন্তু লোকাল অথরিটিস যারা, স্কুল পরিচালন সমিতি বলুন বা আমাদের এই যে শিক্ষাধিকারিক যারা আছেন ডিস্ট্রিক্টের, তারা হয়তো অতটা মনোসংযোগ দিচ্ছেন না এই ব্যাপারে। কিন্তু খেলাধুলা তো আমাদের পড়াশোনার একটা কারিকুলাম এবং খুব জরুরি বিষয় এটা। মানসিক দুর্বলতা কাটাতে খেলাধুলা অপরিহার্য। তো এই ব্যাপারটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই ব্যাপারটা শিক্ষকদের অনুধাবন করতে হবে, অভিভাবকদের অনুধাবন করতে হবে এবং করে ছেলেদেরকে মাঠমুখো করতে হবে। আজকাল ছেলেরা বাচ্চা ছেলেরা মাঠমুখো হচ্ছে না, অন্যদিকে ওরা চলে যাচ্ছে, জিম করছে, এই করছে, সেই করছে, কিন্তু প্রত্যক্ষভাবে খেলাধুলার সঙ্গে জড়িত হচ্ছে না। ভলিবল দেখুন, এই ডিস্ট্রিক্টে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমি যখন এসেছি আমি তখনও দেখতাম যে ভলিবল বেশ একটা জনপ্রিয় খেলা ছিল, প্রতি বছর অনুষ্ঠিত হতো নিয়ম করে এবং এই খেলা থেকে অনেকে অনেক দূর পর্যন্ত গেছে এবং চাকরিও পেয়েছে এই খেলাকে ভিত্তি করে। কিন্তু বিগত বছর দশেক ধরুন, হ্যাঁ বছর দশেক তো হবেই, আমি দেখতে পাচ্ছি, আমি 2012-তে আসাম রাজ্যের ভলিবল ম্যানেজার হয়ে ছত্তিশগড়ের রায়পুরে গেছিলাম। তখন আমাকে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ভলিবলের অ্যাসোসিয়েশনের যে জেনারেল সেক্রেটারি মিস্টার রায় চৌধুরী, উনি আমাকে আমার ডিস্ট্রিক্টের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তখন আমি খুব একটা সদুত্তর দিতে পারিনি, কারণ ইনফ্রাস্ট্রাকচার তেমনভাবে আমাদের নেই এবং যেটা আমাদের খেলায় প্রতিফলিত হয়েছে। তো আমি চাই যে ফোকাস দেওয়া হোক ভলিবলের দিকে, যেরকম হোস্ট আনা হোক, ক্লিনিক করা হোক, বিভিন্ন জিম খোলা হোক, এটার ব্যাপারে লোকাল স্কুলের সঙ্গে কোলাবোরেশন করা হোক, হ্যাঁ কোলাবোরেশন করে ক্লিনিক বা ফিজিক্যাল এডুকেশনের যে ইন্টিগ্রেশন অর আফটার স্কুল যে ইন্ট্রোডাকশন অফ স্পোর্টস, এগুলো ইয়াঙ্গার জেনারেশনকে এটাতে আনা হোক। বিশেষ করে যারা ক্লাস 10 ম্যাট্রিক লেভেলের যারা স্টুডেন্টস, এদেরকে আনা হোক। লোকাল ইভেন্টস করা হোক, ছোটো ছোটো লোকাল ইভেন্টস করে এদেরকে পার্টিসিপেট করানো হোক বিভিন্ন খেলায়। যদি দরকার হয় কিছু স্কলারশিপ দেবার, সেটাও যেন ব্যবস্থা করা হয়। আজকাল ডিজিটাল যুগ, তো ডিজিটালি ওদেরকে বিভিন্ন খেলা দেখানো, বিভিন্ন প্লে কার্ডসগুলো দেখানো, খেলার ভিডিওসগুলো দেখানো, কোথায় কীভাবে খেলা হচ্ছে। বিশ্বের সাথে আমরা এখন এক হয়ে গেছি ইন্টারনেটের যুগে। তো প্রত্যেকটা দেশের ভলিবলের ইনফ্রাস্ট্রাকচার ওরা কীভাবে উন্নতি করছে, প্রথম থেকে কীভাবে নিয়ে যাচ্ছে ছোটো ছোটো ছেলেদের, সেগুলো আমরা ইজিলি আজকাল দেখাতে পারছি। তো আমাদের যে সংবাদ মাধ্যমের ভাইদেরও এখানে এগিয়ে আসা উচিত। ওরাও এই সংবাদ মাধ্যমের অনেক শক্তি থাকে এ ব্যাপারে, একটা জিনিসকে পপুলারাইজ করতে গিয়ে। তো ওনাদেরও উচিত এই খেলাকে নিয়ে একটু লেখালেখি করা এবং এই খেলার উন্নতিকল্পে কী কী করা উচিত এটা জানিয়ে দেওয়া। তো আমি মনে করি এগুলো জিনিস, এই ছোটো ছোটো জিনিসগুলো করলে ভলিবল অনেকটাই জনপ্রিয় হবে এই অঞ্চলে এবং আসামে, আর ভালো হবে। ভবিষ্যতে ভলিবল প্লেয়ার আমরা বের করতে পারবো জাতীয় স্তরে। তো ভলিবলের ক্ষেত্রে কি আগের যে নিয়মগুলো ছিল খেলার ক্ষেত্রে, সেই নিয়মগুলো কি কোনো মানে কোনো চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ভলিবলের কিছু কিছু বেসিক তো দেখুন চেঞ্জ হয়নি, কিন্তু কিছু কিছু চেঞ্জেস তো নিশ্চয়ই এসছে। খেলার যে পয়েন্টস যে ব্যাপারটা আছে বা যে সার্ভিস যে ব্যাপারটা আছে, খেলার যে আরও টেকনিক্যাল অনেক ছোটো ছোটো জিনিসগুলোতে পরিবর্তন এনেছে ধীরে ধীরে, আরও পরিবর্তন আসছে। আমি শুনতে পেরেছি যে নেক্সট আরেকটা লট আসছে পরিবর্তনের,
আরও কিছু এটাকে পপুলার করতে, আরও কিছু মানুষকে মাঠমুখো করতে, এটাকে আরও অ্যাট্রাকটিভ করতে আরও কিছু চিন্তা করছে ভলিবল ফেডারেশন, ওয়ার্ল্ড ভলিবল ফেডারেশন, যেটা ওরা চিন্তা করছে হয়তোবা। আমাদের দেশেও ভলিবল নিয়ে চিন্তাভাবনা তো অবিরাম চলেই যাচ্ছে, সামনের দিকে আরও হবে। কিছু কিছু চেঞ্জেস এসছে, তো এগুলোর সঙ্গে কোপ আপ করতেই হবে। আমাদের যারা বাচ্চারা আছেন তারা কোপ আপ করেছে, অনেকেই যারা এখানে কোচিং করছে বা কোচ যারা আছে বর্তমানে বা যারা জড়িত আছে তারা এগুলি জানে, তারা বাচ্চাদের সেইভাবেই ট্রেন করছে এবং ওরা বুঝতে পারছে যে এই জিনিসগুলো না করলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলা যাবে না, এবং ওরা অ্যাডপ্ট করছে। এটা ভালো ভালো দিক, আর চেঞ্জেস তো হয়েছে, হ্যাঁ হয়েছে। তো আমাদের এই অঞ্চলে খেলোয়াড়দের, ভলিবল খেলোয়াড়দের একটা মানে হাইটের একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আপনার অভিমতটা কি? হ্যাঁ, একদম খুব সুন্দর প্রশ্ন আপনার এটা। এটা আমি যখন ম্যানেজার হয়ে যখন আমি যাই, যখন প্রথম আমাকে বলা হয় যে আপনি আপনার টিম লিস্টটা জমা দিন, তখন আমি টিম লিস্ট জমা দিতে গিয়ে আমি যখন ওদের হাইটটা পাশে লিখে দিতে হয় এবং স্পট জাম্পটা লিখে দিতে হয়, তখন আমি হাইটটা লিখতে গিয়ে আমি দেখেছি যে আমাদের এই 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 পূর্বোত্তর অঞ্চলের একটা সমস্যা আছে, উচ্চতা। দেন আদার পার্টস অফ ইন্ডিয়া, যেরকম হরিয়ানা বা দিল্লি বা বিহার, মহারাষ্ট্র থেকে যে খেলোয়াড়রা এসেছিলেন তাদের উচ্চতা এবং আমাদের অঞ্চলের ছেলেদের উচ্চতা একটু কম হয় আমি দেখেছি। আর যাই হোক, এটা তো প্রাকৃতিকভাবে, এটা তো কিছু করার নেই। তবে যারা হাইট যাদের ভালো, যে ছেলে মেয়েগুলির হাইট ভালো, ভলিবল খেলার উপযুক্ত, ধরুন 5'10" ওপরে যারা আছে, 6.5 পর্যন্ত, তাদেরকে উদ্বুদ্ধ করা ভলিবলের দিকে, এবং ছোটোবেলা থেকেই যেটা যে ছেলের হাইটের উচ্চতা বোঝা যাচ্ছে যে উচ্চতা হবে, তাকে এটাতে ইনভলভ করা। উচ্চতা থাকলে এই খেলার মান উন্নয়ন হয়, এটা তো সত্য কথা। কারণ উচ্চতা ছাড়া এই খেলাতে মান উন্নয়ন করা খুব একটা সম্ভব হয় না। তবে একদমই যে হয়নি তাও নয়, অনেকেই উচ্চতা ছাড়াও ভালো ভালো ভলিবল প্লেয়ার্স আছে। তবে বেসিক্যালি উচ্চতা থাকলে খেলাটা ভালো হয়। তো উচ্চতা সম্পন্ন ছেলে মেয়েদের আনাটা উচিত আমি মনে করি। সেটা আমাদের একটু প্রাকৃতিকভাবেই আমাদের কম, এইটা তো নিয়ে আমাদের চলতে হবে। তবে এর মধ্যে থেকেও যারা ব্যতিক্রমী আছে, ওদেরকে বেছে বেছে এনে এটাতে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।